প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। কোটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নবম অধ্যায় অর্থাৎ রাওয়ামের বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাওয়াম অর্থাৎ ট্রায়াঙ্গেলস। রাওয়ামের কি? আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব রাওয়ামের বিষয়ে। রাওয়ামের কি, রাওয়ামের তৈরির উদ্দেশ্যসমূহ কি, রাওয়ামের প্রস্তুতির বিবেচ্য বিষয়সমূহ, ডেবিট ও ক্রেডিট ইনকাম। রাওয়ামের করতে গেলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথমে জানতে হবে যে রাওয়ামের কি, রাওয়ামের তৈরির উদ্দেশ্য কি, মানে কি জন্য আমরা রাওয়ামের তৈরি করে থাকি, আর রাওয়ামের প্রস্তুতির বিবেচ্য বিষয়সমূহ এবং ডেবিট ক্রেডিট ইনকাম। তো শুরুতে আমরা রাওয়ামের কি সেই বিষয়টা একটু জানবো। রাওয়ামের একটু তোমরা খাতায় লিখতে পারো। রাওয়ামের তাহলে খতিয়ানের হিসাব হলো, খতিয়ানের হিসাব হলো গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোন নির্দিষ্ট দিনে একখানা কাগজ বা খাতায় খতিয়ানের ডেবিট ও ক্রেডিট যেগুলো নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রাওয়ামের বা ট্রায়াঙ্গেলস বলে। রাওয়ামের বা ট্রায়াঙ্গেলস বলে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে রাওয়ামের কোনো হিসাব নয়, রাওয়ামের শুধুমাত্র হিসাবের গাণিতিক নির্ভুলতা বা গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটি মাধ্যম মাত্র। তো আমরা রাওয়ামটা কেন করি? আমরা প্রথমে লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখের ক্রম অনুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে যে বই সর্বপ্রথম আমরা লিপিবদ্ধ করি বা লিখি তাকে জাবেদা বা জানা বলি। জাবেদা বা জানার থেকে পাকাপোক্তভাবে সেগুলো আমরা খতিয়ানে লিখি। খতিয়ানের প্রত্যেকটা হিসাব আমরা আলাদা আলাদাভাবে লিখে থাকি। তখন খতিয়ানের প্রত্যেকটি হিসাব খাতের ডেবিট এবং ক্রেডিটেরগুলো নিয়ে আমরা যে একটা বিবরণী প্রস্তুত করি, সেটাই হলো রাওয়াম। রাওয়ামের আসলে কোনো হিসাব নয়, হিসাবের শুধু গাণিতিক নির্ভুলতা বা শুদ্ধতা যাচাই করা মাত্র। তো প্রিয় শিক্ষার্থী দেখো, খতিয়ানের হিসাবগুলো গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য কোনো নির্দিষ্ট দিনে একখানা কাগজ বা খাতায় খতিয়ানের ডেবিট ও ক্রেডিট যেগুলো নিয়ে যে বিবরণী প্রস্তুত করে থাকি আমরা, সেটাই হলো রাওয়াম। তো রাওয়ামের কি আমরা জানতে পারলাম। এর পরবর্তী দেখো রাওয়ামের তৈরির উদ্দেশ্য কি, রাওয়ামের কেন আমরা তৈরি করি, একটা প্রতিষ্ঠান কেন রাওয়ামের তৈরি করে থাকে। তাই দেখো প্রিয় শিক্ষার্থীরা, উদ্দেশ্য বেশ কিছু উদ্দেশ্য আছে। তন্মধ্যে 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে জাবেদা ও খতিয়ানের
লিপিবদ্ধকৃত লেনদেনগুলো জাবেদা ও খতিয়ানের লিপিবদ্ধকৃত লেনদেনগুলো সঠিকভাবে লেখা হয়েছে তা যাচাই করা। 2 নম্বর দেখো, বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করা। প্রিয় শিক্ষার্থী, দেখো জাবেদা ও খতিয়ানের লিপিবদ্ধকৃত লেনদেনগুলো সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করা এবং বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করা। এই ফর্মটি দেখো, হিসাবে ভুল ত্রুটি উদ্ঘাটন এবং তা সংশোধন করা। তাই দেখো, হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা উদ্ঘাটন করতে পারে এবং পরবর্তীতে তা সংশোধন করতে পারে। এর পরবর্তী দেখো, খতিয়ানের যেগুলো একসাথে খতিয়ানের যেগুলো, প্রিয় শিক্ষার্থীরা দেখো, খতিয়ানের যে বা অতিরিক্ত যেগুলো একসাথে থাকার ফলে সময় এবং শ্রম রোধ হয়। অর্থাৎ খতিয়ানের যেগুলো একসাথে থাকার ফলে আমরা খতিয়ানের যেগুলো যখন রাউন্ড করি আমরা তখন একসাথে থাকার ফলে আমাদের বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এগুলো করার ফলে সময় এবং শ্রম দুইটাই আমাদের বাঁচে, দুইটাই আমাদের কম লাগে, অর্থাৎ সময় এবং শ্রম রোধ হয়। এছাড়া আরো অনেক বিষয় রয়েছে। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী আমরা যে আজকে জানলাম রাউমিল কি, রাউমিলের তৈরি উদ্দেশ্য কি, এবং এর পরবর্তী স্টেপ হচ্ছে রাউমিল প্রস্তুতের বিবেচ্য বিষয়। এটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় শিক্ষার্থীরা, একটু দ্রুত লিখতে হবে যেহেতু আমাদের সময় স্বল্পতা একটা ব্যাপার আছে, তো সেহেতু দ্রুত লিখতে হবে। রাউমিল প্রস্তুতের বিবেচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, রাউমিল প্রস্তুতের বিবেচ্য বিষয়। আমরা যখন রাউমিল প্রস্তুত করতে যাই আমাদেরকে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হয়। কিছু কিছু এমন হিসাব পাত আছে যেগুলো আসলে রাউমিল অন্তর্ভুক্ত হবে না। তো রাউমিল আমরা গাণিতিক সূত্রটা যাচাই করার উদ্দেশ্যে করে থাকি, সেহেতু আমাদের বেশ কিছু বিষয় সতর্কতার সহিত অবলম্বন করতে হয়। তো ব্যবসায়িক স্বার্থে রাউমিল করার পূর্বে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো সচেতন হয়ে থাকা, যে বিষয়গুলো অর্থাৎ রাউমিলে অন্তর্ভুক্ত হবে না, সেই বিষয়গুলো আমরা আগে একটু জেনে নেব। যেমন সমাপনী মজুত মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন রাউন্ডিং করি আমরা অবশ্যই খেয়াল রাখবো যে সমাপনী মজুত মূল্য যদি রাউন্ডিং থাকে
সমাপনী মূলধন্য রাওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সেটা আবার বিভিন্ন নাম থাকতে পারে, একটু খেয়াল করো, সমাপনী মূলধন্য থাকতে পারে বা মজুত পণ্য 31/12, অথবা আমরা যে সালটা ইউজ করি, অর্থাৎ ধরো আমি 19 সাল ইউজ করছি বা 18 সাল হতে পারে, 19 সালে দিচ্ছি আমি 31/12/19, অথবা আরো অন্য নাম থাকতে পারে, যেমন অবিকৃত পণ্য, অবিকৃত পণ্যের মূল্য, অথবা অবিকৃত পণ্যের মূল্য থাকতেও পারে, সমাপনীয় থাকতে পারে। অবিকৃত পণ্যের মূল্য 31/12/19 এভাবেও দেওয়া থাকতে পারে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটু দ্রুত করতে হবে, আমার সাথে যেহেতু সময় স্বল্পতা আমাদের, সেহেতু দ্রুত খাতায় তুলে নিতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। 2 নম্বর দেখো, প্রারম্ভিক হাতে নগদ বা নগদ তহবিল 1/1, আমরা 19 সালটা ব্যবহার করছি, 1/1/19। তারপর দেখো প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা বা ব্যাংক জমা 1/1/19। তারপর দেখো আরো অনেক বিষয় আছে, যে বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। এরপরে দেখো অব্যবহৃত সমাপনী মণিহারি, সমাপনী মণিহারিও প্রিয় শিক্ষার্থীরা রাওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এছাড়া দেখো আরো আছে প্রারম্ভিক দেনাদার কিংবা পাওনাদার, প্রারম্ভিক ব্যাংক জমাকৃত, প্রারম্ভিক ব্যাংক জমাকৃত। এছাড়া আরো বেশ কিছু বিষয় আছে, যেমন সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদ। আমি একসাথে লিখেছি, এখানে জায়গার অভাব, সেজন্য একসাথে লিখেছি সম্ভাব্য সম্পদ। তবে প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বিষয় খেয়াল করবা যে এই বিষয়, এই জিনিসটা এবং সমাপনী মণিহারি, প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাপনী মূলধন্য রাওয়ামিলে অন্তর্ভুক্ত করি না, কিন্তু যখন রাওয়ামিলে সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত থাকে, তখন আমরা সমাপনী মূলধন্য হিসাব কার্ডটা অন্তর্ভুক্ত করব। তখন সমাপনী মূলধন্য ডেবিট করব এবং প্রারম্ভিক মূলধন্য রাওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবে। যখন রাওয়ামিলে সমন্বিত ক্রয় থাকবে, তখন সমাপনী মূলধন্য রাওয়ামিলে অন্তর্ভুক্ত করা যাবে না। সমাপনী মূলধন্য রাওয়ামিলে ডেবিট হবে, প্রারম্ভিক মূলধন্য রাওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আবার আরেকটা বিষয় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, সমাপনী মণিহারি আমরা রাওয়ামিলে অন্তর্ভুক্ত করি না, প্রারম্ভিক মণিহারিতে অন্তর্ভুক্ত করি। যদি কোনো কারণে আমরা রাওয়ামিলে দেখতে পাই যে ব্যবহৃত মণিহারি আছে, তবে সেই ক্ষেত্রে সমাপনী মণিহারি ডেবিট করতে হবে, প্রারম্ভিক মণিহারি রাওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, যে দফাগুলো বা যে হিসাবগুলো রাওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, সেগুলো আমাদের অবশ্যই রাওয়ামিল তৈরির পূর্বে মনোযোগ সহকারে সেগুলো দেখতে হবে। এরপর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চতুর্থ নাম্বার স্টেপ যেটা হচ্ছে, সেটা হিসাবে রাওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। আমরা এই পরবর্তী স্টেপে যাচ্ছি, রাওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। একটু মনোযোগ সহকারে দেখবেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ রাওয়ামিল তৈরির ক্ষেত্রে। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, রাওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়। সমস্ত প্রকার সম্পদ রাওয়ামিলে ডেবিট হয়,
সমস্ত প্রকার ব্যয় রামদের ডেবিট হবে। একটু খেয়াল করো, সমস্ত সম্পদ ডেবিট, সমস্ত ব্যয় ডেবিট। আবার দেখো, সমস্ত আয় ক্রেডিট। একটু মনোযোগ সহকারে খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা, সমস্ত দায় ক্রেডিট, মালিকানা সত্ত্ব বা আমরা মূলধন বলতে পারি, মালিকানা সত্ত্ব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল হয়, এই জিনিসটা মনে রাখলে অনেকটা সহজ হয় যে সমস্ত প্রকারের সম্পদ ডেবিট হবে, সমস্ত প্রকার ব্যয়গুলো ডেবিট হবে, আর সমস্ত আয় ক্রেডিট হবে, সমস্ত দায় ক্রেডিট হবে, মালিকানা সত্ত্বগুলো ক্রেডিট হবে। এখানে দায় বোঝাতে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। আর সম্পদে এখানে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এরপর হচ্ছে অধিক সম্পদ। যেমন আর্থ সংক্ষেপে তোমরা বোঝার জন্য যে একটা জিনিস মনে রাখবে, সব ডেবিট, অর্থাৎ সব কিভাবে, সম্পদের স ব্যয়ের ব। তোমরা একটু খেয়াল রাখবা সংক্ষেপে, সম্পদের স এবং ব্যয়ের ব, এই দুইটা বর্ণ নিয়ে সব মানে ক্রেডিট ডেবিট। আর এখানে একটু খেয়াল করো, আয়ের আ, দায়ের দ, প্রথম বর্ণ মালিকানা সত্ত্বের ম, অর্থাৎ আদম। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখবা, যে সংখ্যার বোঝার জন্য যারা একটু দুর্বল, অমনোযোগী বা অনেক সময় খেয়াল থাকে না, তাদের জন্য বলছি সব ডেবিট, আদম ক্রেডিট। অর্থাৎ সম্পদ এবং ব্যয়গুলো ডেবিট হবে, আয় দায় মালিকানা সত্ত্বগুলো ক্রেডিট হবে। এছাড়াও আরো অনেক দফা আছে যেগুলো রাউন্ড তৈরির সময় একটু বিবেচনা করতে হয়। যেমন সম্পদের বিপরীতে শ্রেষ্ঠ সঞ্চিতি। সম্পদের বিপরীতে শ্রেষ্ঠ সঞ্চিতি বলতে কুড়ির সঞ্চিতি, দেনাদারের বাটা সঞ্চিতি, এগুলো মিলে ক্রেডিট হবে। আর দায়ের বিপরীতে শ্রেষ্ঠ সম্পদ সঞ্চিতিগুলো হচ্ছে পাওনাদারের বাটা সঞ্চিতি, প্রদেয় বাটা সঞ্চিতি, এগুলো মিলে ডেবিট হবে। এছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল রাখবা, ভাড়া, কমিশন, বাট্টা, সুদ ইত্যাদির ক্ষেত্রে যদি প্রদত্ত বা প্রাপ্ত কিছুই উল্লেখ থাকে না, তবে সেই ক্ষেত্রে প্রদত্ত ধরে মিলে ডেবিট করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, অনেক সময় তোমরা রাউন্ডিং করার সময় দেখবে যে ভাড়া, কমিশন, বাট্টা, সুদ এই দফাগুলো দেওয়া আছে, কিন্তু বলা হয় নাই যে ভাড়া প্রদত্ত কিংবা প্রাপ্ত, কমিশন প্রদত্ত কিংবা প্রাপ্ত, বাট্টা প্রদত্ত কিংবা প্রাপ্ত, এইভাবে কিছু বলা থাকে না। তখন আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে যে সেগুলো প্রদত্ত ধরে আমাদেরকে রাউন্ডে ডেবিট করতে হবে। আর এছাড়াও এতগুলো পদ্ধতি অবলম্বন করার পর, এত সিস্টেমগুলো দেখার পর, মানে সচেতন হয়ে রাউন্ড তৈরি করার পর অনেক সময় দেখা যায় যে রাউন্ডে উভয় পক্ষ মেলে না। তখন আমাদেরকে সাময়িকভাবে উভয় পক্ষের যোগফল, অর্থাৎ ক্রেডিট এবং ডেবিট পক্ষের যোগফল করার পরে যেটা বেশি সেটা থেকে যেটা কম সেটা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে সেটা অনিশ্চিত হিসাব দিয়ে রাউন্ডে মিলিয়ে দিতে হয়। তবে সেই ক্ষেত্রে পরবর্তীতে যে কোনো এক সময় হিসাবের পদ্ধতিটা ধরা পড়ে, অর্থাৎ সেটা জালাদাই হতে পারে বা খতিয়ানও হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রাউমিলের এই বিষয়গুলো জানলাম যে রাউমিল কি, রাউমিল তৈরির উদ্দেশ্য কি, রাউমিল প্রস্তুতের বিবেচ্য বিষয়সমূহ, ডেবিট ও ক্রেডিট নির্ণয়। এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো রাউমিল তৈরি করতে গেলে অবশ্যই আমাদের প্রয়োজন হবে। তো স্বল্প পরিসরে এটা শেষ করা সম্ভব নয়। আগামী ক্লাসে
আমরা আবারও রামিল নিয়ে আলোচনা করব, রামিলের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। তখন এই বিষয়গুলো নিয়ে একটু পুনরায় আলোচনা করা হবে। তবে তোমাদের এই ব্যাপারে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, অথবা প্রয়োজনে মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বারে কল দিয়েও জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত থাক। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনায় এখানে শেষ করছি। ধন্যবাদ।